আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনে। বহুল আকাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল পেয়েছি, নতুন সরকার গঠন হয়েছে, খুব বেশি দিন হয়নি। তাই জনগণের মনে এখনও কিন্তু নতুন সরকার কি করবেন, কি করছেন সেগুলো নিয়ে তুমুল আগ্রহ, এবং যারা জনপ্রতিনিধি হয়েছেন তারাও আসলে এলাকায় কি করছেন সেগুলো নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে, আছে আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা। আজকে আমরা ভীষণ আলোচিত একজন সংসদ সদস্যকে পেয়েছি। পুরো বাংলাদেশে যার আসন নিয়ে আসলে মানুষ তাকিয়েছিলেন যে তিনি আসলে জিতবেন কি জিতবেন না, বাকি সব কিছু বাদে তিনি জিতছেন কি জিতছেন না, বিকজ তিনি ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে যিনি নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো চলছে। বিজয়ী হয়ে কেমন লাগছে? 40,000 ভোটের ব্যবধানে জিতেছেন, যেখানে জোটের থেকে একজন প্রার্থী ছিল, একজন বিএনপি বিদ্রোহী প্রার্থীও ছিল, এবং আপনিও একজন প্রার্থী ছিলেন। কি মনে হয় কোন জিনিস আপনাকে জিতিয়ে আনলো? আমার প্রথম এবং সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার দরবারে। আমি পুরোটা সময় আসলে আমি আল্লাহকে ডেকেছি যে আল্লাহ আমাকে অসম্মানিত করবেন না। আমি কাজ করেছি, আমার নিয়ত আমার এলাকার উপকার করা, এর বাইরে আল্লাহ আমার আর কোনো নিয়ত নাই, আপনি আমাকে অসম্মানিত করবেন না। এবং আল্লাহর রহমতে দীপ্তি আমি 40,000 অলমোস্ট 40,000 ভোটের ব্যবধানে জিতে যাই। আমার কাছে মনে হচ্ছে আমার এলাকার প্রতিটি মানুষের কাছে আমার কৃতজ্ঞতা জানানোর বিষয় আছে। একদম প্রান্তিক যে মানুষ, যিনি কোনো দল করেন না, কখনো কোনো দল করেন নাই, যখন যাকে ইচ্ছে তাকে ভোট দিয়েছেন, সেই মানুষটি খুব শক্তভাবে সেই মানুষগুলো আমার পাশে দাঁড়িয়েছে। কেউ আমাকে শ্রম দিয়ে দিন রাত এক করে পরিশ্রম করে সাহায্য করেছে, কেউ আমাকে মানসিকভাবে শক্তিশালী রেখে সাহায্য করেছে, কেউ আমাকে অর্থ দিয়ে সাহায্য করেছে, কেউ আমাকে অর্থ আমার থেকে না নিয়ে বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে সাহায্য করেছে। সুতরাং আমি আসলে আমার 5 লক্ষ ভোটার, যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা আমাকে ভোট দেননি, যারা আমার পক্ষে কথা বলেছেন এবং যারা আমার ব্যাপারে বিপক্ষে কথা বলেছেন, তাদের সবার কাছে কৃতজ্ঞ। আচ্ছা, আমাকে একটু বলেন, আমরা যখন ক্যালকুলেশন করি তখন তো আমরা ভাবি যে ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। বিএনপির এত ভোট আছে, ধরেন সংখ্যালঘুদের এত পার্সেন্ট ভোট আছে, নারীদের এত পার্সেন্ট ভোট আছে, আপনি আসলে কোন ভোটগুলো বেশি পেয়েছেন? কারণ ধরেন বিএনপির তো জোটের একজন প্রার্থী আছে, একজন বিদ্রোহী আছে, তিনি আবার হিন্দু সম্প্রদায়ের ছিলেন। সো আপনি কি বিএনপির ভোট একটুও পান, বা বিএনপির নেতাকর্মী যারা দীর্ঘদিন আপনার সাথে কাজ করেছেন তারা আপনার সাথে ছিল কিনা? কোন ভোটগুলো আপনি বেশি পেয়েছেন মনে করছেন? যারা আমার সঙ্গে দীর্ঘদিন ছিল বিএনপির নেতাকর্মী, তারা প্রত্যেকে বহিষ্কৃত হয়েছে। 200-র উপরে নেতা বহিষ্কার হয়েছে আমার সাথে কাজ করবার জন্য, কিন্তু তারা কেউ এক মুহূর্তের জন্য মন খারাপ করেনি। ওরা যদি মন খারাপ করতো, এটা কিন্তু আমার জন্য একটা মেন্টাল প্রেশার তৈরি হতো যে ও মনটা খারাপ করেছে, আমি আসলে ওকে কী বলে সান্ত্বনা দেব। ওরা কেউ মন খারাপ করেনি, দে ওয়ার অল ভেরি হ্যাপি, এবং তারা আমাকেই কেবলমাত্র ভালোবেসে কাজ করেছে। এখানে আপনি যে 2জন প্রার্থীর কথা বলছিলেন, একজন প্রার্থী যিনি জামিয়াতে উলামা ইসলাম দলের নেতা, জোটের প্রার্থী, তাকে দেয়া হয়েছিল এই ধারণা থেকে যে যারা হয়তো একটু বেশি ইসলামিক মাইন্ডের বা যারা হয়তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তারা ওনাকে ভোট দেবে। এবং একই সঙ্গে একজন হিন্দু সম্প্রদায়ের প্রার্থীকে স্বতন্ত্র দাঁড় করানো হয়েছিল দল থেকে, যাতে আমি হিন্দু সম্প্রদায়ে ভোটটা না পাই। আল্লাহর কি ইচ্ছা, আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষের ভোট যেমন পেয়েছি, আমি হিন্দু সম্প্রদায়ের ভোট যেমন পেয়েছি, আমি নারীদের ভোট তেমন পেয়েছি। সো আমি আসলে আপনাকে আলাদা করে বলতে পারবো না যে আমি ওই সম্প্রদায়ের ভোট পেয়েছি বা ওই গোষ্ঠীর ভোট পেয়েছি। মানে আপনার কপালের টিপ, মাথায় কাপড় না দেয়া, বাঙালি চালচলনে চলা, এগুলো কোনো বাধা হয়ে দাঁড়ায়নি আপনার কোনো ক্ষেত্রে? একদম না,
একদম না, কারণ আমার নেতাকর্মীরা আমার সাথে যারা ঘনিষ্ঠভাবে কাজ করেছে তারা আমার জীবন আচরণ জানে, আমার জীবনটা তারা জানে। আমি প্রাত্যহিক জীবনে ধর্ম কতটুকু কিভাবে পালন করি সেটাও তারা জানে। আর কথা না কখনো আসলে চাপা থাকে না, কথা বেরিয়ে যায়, ছড়িয়ে যায়। সো এক মুখ, দুই মুখ, তিন মুখ, সবাই জানে যে আমি আজকে আপনাকে বলি, আমি আসলে এই কথাগুলো এভাবে বলা, রাজনীতিতে ধর্মের ব্যবহার আমি একদম পছন্দ করি না। আপনারা আমাকে যে সাজটা দেখছেন এটা যেমন আমার সাজ, এটাই সত্য। আমি কোনো মাদ্রাসা ভিজিটে গেলেও আমি এইভাবেই যাই। একই সঙ্গে 5 ওয়াক্ত নামাজও কিন্তু আমি আদায় করি। এটা একেবারেই আমার ব্যক্তিগত তথ্য, এটা আমি দিতেও আমি চাইনি, কিন্তু যেহেতু আমার সাজ নিয়ে কথা এসছে, আমার ওই সাইডটা না জানলে আপনারা বুঝবেন না যে কেন ভোটগুলো এসছে। কিন্তু যারা আমার নেতাকর্মী তাদের জন্য তো আমার বাড়ির দরজা খোলা, তারা তো প্রতি মুহূর্তে আমার বাড়িতে আসছে, তারা দেখছে আমি ওই 5 ওয়াক্তের নামাজটা শেষ করেই আমি কাজে যাই। সো এটা আমার এলাকার সবাই জানে। সে কারণে আসলে আমাকে কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ মতের বা অ্যান্টি ইসলাম বা অতি বাঙালি কোনোটাই তারা ফ্রেম করতে পারে নাই। মানে একেবারে ঘরের মেয়ে হিসেবে তারা ভোট দিয়েছে, একদম ঘরের মেয়ে। ওকে, সো ওইটা তো একটা যুদ্ধ ছিল বটে। আপনার কি মনে হয় যে এটা অনেকখানি ইগোর যুদ্ধ ছিল ফর সাম পিপল, কোনো গ্রুপের জন্য? ও সার্টেনলি। সমানে মেসেজ তো না, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে দলের ব্যক্তির কাছে কোনো দল হারতে পারে না, এই আসন হারলে তারেক রহমান হেরে যাবে। অর্থাৎ মানুষকে বা দলের নেতাকর্মীদের যতটুকু সম্ভব তাদের ইগোতে খোঁচা দেয়া, তাদেরকে খোঁচা দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করা, এগুলো হয়েছে। কিন্তু আমি না মনে মনে হেসেছি যে এই যে দাম্ভিকতা, ব্যক্তির কাছে দল হারতে পারে না, হ্যাঁ, এই যে একটা দাম্ভিকতা, কোনো ব্যক্তির ইমেজ দলের চেয়ে ভালো হতে পারে না, এই যে এই কথাগুলো, এগুলো কিন্তু নিজের ঘাড়ে নিজে যেচে চ্যালেঞ্জ নেয়া। এবং দিন শেষে না দীপ্তি, সিদ্ধান্ত আসলে উপর থেকে আসে, আকাশ থেকে হয় সিদ্ধান্তগুলো। সো আমার মনে হয় ওখানে একটু সিদ্ধান্তের ভারটা ছেড়ে দিয়ে বললে ভালো হতো। অফকোর্স ওইটা তো একটা ব্যাটল ছিল যেটা আপনি জিতেছেন, কিন্তু তারপরে বাকি 5 বছর আপনি জনগণের জন্য কাজ করতে পারবেন কিনা, যারা আপনাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন, সেটা তো আরেকটা যুদ্ধ। আপনার কি মনে হয় নির্বাচন পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখেছেন? আমরা তো পুরো দেশের মানুষ দেখেছি 21শে ফেব্রুয়ারিতে আপনি অলি আহাদ, ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে হয়েও ফুল দিতে পারেননি। সো এই সিচুয়েশনগুলো মানে আরো বিস্তারিত যদি আমাদেরকে একটু জানান, কেমন পরিস্থিতি? এটা বিএনপির 4th টার্ম ক্ষমতায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বিএনপি একবার ক্ষমতায় ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় 2 বার ছিল, 91 এবং 2001। এটা কিন্তু বিএনপির 4th টার্ম। সো বিএনপির বুঝতে হবে যে আপাত দৃষ্টিতে যে ঘটনাগুলোকে ছোট বা নেগলিজেবল মনে হয়, এই ঘটনাগুলো কিন্তু বিরাট ইম্প্যাক্ট ফেলে পরবর্তীতে। ধরুন মাগুরার উপনির্বাচন, এই স্টিগমা বিএনপি কোনোদিন ওভারকাম করতে পারে নাই বলেই এই মাগুরার উপনির্বাচন বলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার এসছে। এবং পরবর্তীতে যখন আবার বিএনপি আরেকটা ঘটনা ঘটালো, জজদের বয়স বাড়িয়ে দেয়া, যাতে কে এম হাসানকে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ করা যায়, সেটা নিয়ে এমন অবস্থা গেল, এমন জল ঘোলা হলো যে পুরো কেয়ারটেকার ব্যবস্থায় সংবিধান থেকে উঠিয়ে দিল পরবর্তী সরকার। এবং 14, 18, 24-এর মতো 3টা নির্বাচন বাংলাদেশে হতে পারলো। মানে এটার জন্য কি বিএনপিকে দায়ী করছেন আপনি? আমি বলছি মানে দায়ী, এখন ইতিহাসকে নির্মোহভাবে পড়লে, আমি ইতিহাসের কথা বলছি, এটা পাঠক বা আমার দর্শক তারা বিচার করবেন, এই বিচার আমি করছি না। আমি শুধু বলছি ঘটনাগুলো আপাত দৃষ্টিতে ছোট মনে হয়। মাগুরার উপনির্বাচন একটা আসনের উপনির্বাচন, এটাতে কারচুপি করলাম, কিন্তু এইটার ফলে দেখেন তত্ত্বাবধায়ক সরকার আনতে বাধ্য হলো বিএনপি। এরপরে আবার সেই তত্ত্বাবধায়ককে ম্যানিপুলেট করতে গিয়ে এমন অবস্থা হলো যে ক্ষমতার বাইরে 17 বছর বিএনপিকে থাকতে হয়েছে। আপাত দৃষ্টিতে যে ঘটনাগুলো ছোট মনে হয়, ওগুলোর ইম্প্যাক্ট বড় হতে পারে। ঠিক সেরকম একটি ঘটনা 21শে ফেব্রুয়ারি। যতদিন আগামীর রাজনীতিতে বিএনপির ব্যাপারে আলোচনা হবে, ততদিন 21শে ফেব্রুয়ারির ঘটনাটা আসবে। আমি আনবো না, কিন্তু বিএনপিকে ঘায়েল করবার জন্য মাঠে জামাত আছে, আওয়ামী লীগ আছে, আরও অনেক দল আছে। অর্থাৎ বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে যেই দলই মাঠে ক্রিয়াশীল থাক,
তারা কিন্তু এই ঘটনা ব্যবহার করবে। যেমন তারা ব্যবহার করবে আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে দিয়ে একজন ঋণ খেলাপি ব্যবসায়ীকে ব্যাংকে বা কেন্দ্রীয় ব্যাংকে বসানো। যেমন তারা ব্যবহার করবে মোহন রায়হানকে পুরস্কার দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করার পরেও জাস্ট তার নামটা না ডাকা। কিন্তু এখন তো আবার দিচ্ছে, এখন দিচ্ছে, কিন্তু যা ঘোলা হওয়ার, যা অপমান হওয়ার হয়ে গেছে। সো এই যে এই ঘটনাগুলো, ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এগুলো আপাত দৃষ্টিতে ছোট মনে হয়, কিন্তু এগুলোর একটা লং রান এফেক্ট দলকে বহন করতে হয়। কাজ যদি আমাকে করতে না দেয়া হয়, আমি তো চুপ থাকবো না। আমি লিখবো, আমি কলাম লিখি রেগুলার, আমি বলবো, আমি আপনাদের সঙ্গে রেগুলার বসি, আমি ফেসবুকে লিখবো, আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না। অর্থাৎ এই যে 7-8টা স্বতন্ত্র এমপিকে যদি বিএনপি মনে করে যে তারা কোণঠাসা করবে, আমি অন্য এমপিদের ব্যাপারে জানি না, কারণ তাদের সাথে আমার কোনো যোগাযোগও নাই, বলতে পারবো না, কিন্তু আমি আমারটা জানি। আমি খুব স্ট্রংলি এটার প্রতিবাদ করবো এবং এটা একটা ছাপ কিন্তু থেকে যাবে। ওকে, সো মানে আমি রাজনৈতিক পরিস্থিতির কথা জানতে চাচ্ছিলাম, কোনো মানে এই ঘটনা ছাড়া এমনিতে কি আসলে আপনি কোনো প্রেশার ফিল করা, আপনার নেতাকর্মীদের কোনো কিছু করা, এই ধরনের কিছু হয়েছে আপনার এলাকায়? হ্যাঁ, আমার নেতাকর্মীদেরকে ক্রমাগত ভয় দেখানো হয়েছে। তাদেরকে বলা হয়েছে 12 তারিখের পর দেখে নেব। তাদেরকে বলা হয়েছে সরকারে আসবে বিএনপি, যদি তোমরা জিতেও যাও। এটা শেষের দিকের কথা, যখন একেবারে বুঝে গিয়েছিল যে হারটা নিশ্চিত, তখন বলেছিল যে যদি তোমরা জিতেও যাও, তোমরা কিভাবে কি করো আমরা দেখব। এবং নানানভাবে তারা ঝামেলা তৈরি করার চেষ্টা করেছে, ভয় ভীতি দেখিয়েছে, টাকা ছড়িয়েছে, ভোট কেনার চেষ্টা হয়েছে। আমার সরাইল উপজেলার যিনি ইউনো ছিলেন, উনি চেয়ারম্যানদের আগের দিন ডেকে নিয়ে ইভেন কোথায় ভোট দিতে হবে সেটাও উনি বলেছেন। সো প্রশাসনিক একটা সমস্যা আমার মধ্যে, মানে আমাকে ফেস করতে হয়েছে। সো মানে বাংলাদেশের যে সহনশীল রাজনীতির কথা আমরা বলি এবং যেটার ভিজুয়ালাইজেশন আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি দেখা গেছে বিরোধী দলীয় যে নেতা আছেন তাদের বাসায় গেছেন, তাদের ইফতার পার্টিতে গেছেন, এবং সেটা নিয়ে আমরা অনেকেই আসলে মানে প্রশংসায় ভাসাচ্ছি, কারণ বাংলাদেশে তো আমরা এটা দেখে অভ্যস্ত না। সেটার প্রতিচ্ছবি কি আসলে ফিল্ডে দেখা যায় কিনা, বা বাংলাদেশের সকল রাজনৈতিক মাঠে দেখা যায় কিনা, এটা আমি বলবো যে ধরেন একদম ঊর্ধ্বতন নেতা ছাড়াও কর্মীরা কি আসলে এই সহনশীলতার দিকে যাচ্ছেন, নাকি প্রতিহিংসাকে লালন পালন করে আরো জিইয়ে তুলছেন? আমি আপনাকে একটা উত্তরই দেব। আমরা দেবতা বানাতেও দ্বিধা করি না, আবার সেই দেবতাকে ছুঁড়ে ফেলে ভেঙে চুরে চুরমার করতেও মুহূর্ত সময় নেই না। আমি শুধু এটুকুই বলবো, গুড জেস্চার দেখা যাচ্ছে টপ লেভেলে, একটু সময় দেন, দেখেন, মাত্র তো 20 দিন একটা সরকারের, সো একটু ওয়েট করি। আর একটা কথা মাথায় রাখবেন, আমরা 17 বছর দেখেছি প্রধানমন্ত্রী ভালো আর বাকি সবাই খারাপ। এই চর্চা আমরা এখনো আস্তে আস্তে লক্ষ্য করছি যে প্রধানমন্ত্রী ঈশ্বর, বাকিরা সব ইবলিস। যা হয় আমাদের ভোলা ভালা লক্ষ্মী প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বুঝিয়ে হয়। 17 বছর আমরা এটা দেখেছি যে না না না, উনি আসলে খুব ভালো, আমরা বাকিরা সবাই খারাপ, ওনার চারপাশে সবাই খুব খারাপ, ওনাকে সবাই খারাপ করে, সবাই খারাপ বুদ্ধি দেয়। মানে প্রধানমন্ত্রীর কি বুদ্ধি নাই? থাকে না? আমি আসলে মনে করি মাছের পচন মাথা থেকেই শুরু হয়, এটুকুই বলি। ওকে, একটুখানি ব্যক্তিগত জায়গায় আসতে চাই। ধরেন একজন, মানে আমরা যখন অ্যানালাইসিস করতে গেলাম যে সংসদে নারী কয়জন আছেন, সম্ভবত 7 জন আছেন, এবং সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এত কম সংখ্যক, পার্সেন্টেজটা খুবই কম আসলে। নারী রাজনীতিবিদ হিসেবে আপনি আলাদাভাবে চাপ বা বৈষম্যের মুখোমুখি হয়েছেন কিনা, এটা নিয়ে একটু বলবেন। ধরুন আমাকে জঘন্য ভাষায় আক্রমণ করা হয়েছে, আমার চোখের কাজল, আমার কড়া তাকানো, এই সব কিছুই ট্রোলের শিকার হয়েছে। কিন্তু আমি তো মানে কিছু মনে করেন না, খোলাখুলি বলি, পুরুষ রাজনীতিবিদদের তো একবার তাকালে আরেকবার তাকানো যায় না, এমন চেহারা। কিন্তু ওদের চেহারা নিয়ে কি কোনোদিন কোনো ট্রোল শুনেছেন? এখন এটাকে যদি বলেন নারী হিসেবে চাপ, হ্যাঁ হচ্ছে, আমি পাত্তা দিই না। মানে চিন্টু চণ্ডীগড়ে বসে তার জীবনের সকল ব্যর্থতা নিয়ে একজন সামাজিকভাবে সফল মানুষকে কি বলল,
তাতে তো আসলে ওই মানুষটির কিছু যায় আসে না, কারণ ওই চিন্টুর সাথে কোনোদিন ওই মানুষটির দেখা হবে না। এখন এটাকে যদি আপনি বলেন নারী হিসেবে আমার মানে ধাক্কা খাওয়া, হ্যাঁ বলতে পারেন। এটাকে আমি আসলে কখনো ধরিই নেই, গুনিই নেই। ওকে, সো একটু ব্যক্তিগত জায়গায় জানতে চাই, আপনার বাবা প্রয়াত হয়েছেন, আপনার মা আপনার অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আপনার জীবনে, তিনি কেমন আছেন? আমার মা খুব ভালো নেই। আমার মার বয়স হয়েছে অনেক, উনি ডিমেনশিয়ার পেশেন্ট। আগে উনি ডাকলে কিছুটাও সাড়া দিতেন, একটু রেসপন্স করতেন। এখন অনেকবার ডাকলে উনি ধীরে একটু সাড়া দেন। উনি খুব ভালো নেই, এবং আমার নির্বাচনে প্রায় 1 মাস গ্রামে থাকা দীর্ঘ সময়, ওনার সাথে আমার দেখা খুব কম হওয়া, এটাও সম্ভবত ওনাকে শারীরিকভাবে এফেক্ট করেছে। আমি জানি ব্যক্তিগতভাবে যে আপনি আপনার জীবনের একটা বড় অংশ জুড়ে আপনার মা আছে, এবং এই কাজের বাইরে আপনি পুরোটা সময় তার যত্নে দেন, তাকে সময় দেন। সো হাউ ইজ ইট ফিল? উনি তো নিশ্চয়ই জানেনও না যে আপনি এমপি হয়েছেন, উনি কি বুঝতে পারেন সেটা? না, বুঝতে পারেন না। আমার জীবনে আমার সত্যিকার অর্থেই আমার জগৎ জুড়ে যদি কেউ থাকেন, আমার জগতের অর্ধেক আমার বাবা, বাকি অর্ধেক আমার মা। কিন্তু আমার আল্লাহর একটা পরিকল্পনা, এবং ওনার কোনো পরিকল্পনাতেই আমি কখনো উফ বলি নাই। মানে অন্তত আমার বোধ হওয়ার পরে আমি আল্লাহর সকল পরিকল্পনাকে আমি মনে করেছি সঠিক, এবং এটাই সত্য, এটাই সঠিক, এটাই সুন্দর, আমি এভাবেই নিয়েছি। কিন্তু আমি যখন চিন্তা করি যে ধরুন আমার রাজনীতিতে আসা, দেশের মানুষের এত ভালোবাসা পাওয়া, আমার বাবা কিন্তু এগুলো কিচ্ছু দেখে যান নাই। উনি কি স্বপ্ন দেখেছিলেন আপনি পলিটিশিয়ান হবেন ওনার মতো? একদম না, উনি এটা চান নাই। উনি চেয়েছিলেন আমি শিক্ষকতা করি। যখন আমি আইনে পেশায় গেলাম, উনি ভেবেছিলেন আমি বিচারপতি হব। সো উনি আমার এই ভালোবাসাটা, মানুষের যে ভালোবাসা, সমর্থন, একজন রাজনীতিবিদ হিসেবে ওনার হয়তো এটা ভালো লাগতো। আমার একটা উঠান বৈঠক, একটা জনসভা হয়ে যায় গ্রামের, আপনি নিজেই গিয়ে দেখেছেন, আপনার সাথে আমার কথাও হয়েছে, যে ছোট্ট একটা সভা, উঠান বৈঠক, সেটা জনসভা হয়ে যাচ্ছে। আমার মা একটা শব্দ খুব বলতেন ছোটবেলা, আমি ভার্সেটাইল মেয়ে চাই। ভার্সেটাইল শব্দটা আমি শিখি আমার মায়ের কাছ থেকে, অর্থাৎ নানান দিকে যার কাজ আছে। হ্যাঁ, সো আমি বই লিখছি, আমার একটা প্রথমা থেকে বেরোবে এই ইয়েতে, আরও 2টো বই আমার আছে বাজারে। আমি বলি, আমি কলাম লিখি, আমি আবার প্র্যাকটিস করি, অর্থাৎ ছোটোখাটো ভার্সেটাইল আপনি বললেও বলতে পারেন, নানান দিকে আমার পদচারণা আছে। আমার মা কিন্তু এটা বোঝেননি বা দেখেননি। এটা আল্লাহর পরিকল্পনা। কতদিন ধরে এরকম অসুস্থ আছেন? 10 বছরের উপরে। ওকে, সো ইউ আর টেকিং কেয়ার অফ হার লাইক আ বেবি? ইয়েস, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, একদম। মানে এখন উনি আমার কয়েক মাসের বাচ্চা হয়ে গেছেন। আগে তো 2-3 বছরের বাচ্চা ছিলেন, এখন উনি আমার কয়েক মাসের বাচ্চা। সো আমি আল্লাহর এই সিদ্ধান্তেও আমি খুশি। নিশ্চয়ই আল্লাহ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, যে ওনারা বুঝবেন না, এটাই ওনার সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তেও আমি খুশি। ডু ইউ ফিল লোনলি সামটাইমস? না, না, একদম না নিত্যি। মানে এত বড় একটা যে পলিটিক্যাল গ্রুপের সাথে আপনি কাজ করলেন, দলের সাথে, তাদের বিরুদ্ধে গিয়ে এরকম একটা ফাইট দেয়া একজন নারী হিসেবে, অ্যান্ড পরিবারে একেবারে, মানে আমরা যেটা কোর ফ্যামিলি বুঝি, সেখানে আপনার অ্যাক্টিভ কেউ নেই। সো আপাত দৃষ্টিতে বাইরের মানুষ, যদিও জনগণকে নিশ্চয়ই আপনি পরিবার বলবেন, আমার নেতাকর্মীরা আমার পরিবার, সত্যি পরিবার। আমার নেতাকর্মী আমার পরিবার। আমার কাজিন টাজিন যারা আছে, দেশে কেউ নাই, বাইরে, ওদেরকে আমার অত আপন মনে হয় না। আমার গ্রামের একদম খেটে খাওয়া মানুষকে আমার যত আপন লাগে, আমি সত্য বলি দীপ্তি, আমি ওই ভান করি না বলেই কিন্তু মানুষ আমার উপর আস্থা রেখেছে বা ভালোবেসেছে। আমি ওদেরকে আমার অনেক আপন লাগে। ওকে, সো রাজনৈতিক জায়গায় একা লড়েছেন, এই নির্বাচন ঠিক আছে, কিন্তু তারপরেও কি আপনি কোনো দল কিংবা কোনো স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছেন কিনা, কোনো দলের সাথে ফিরে যাওয়া কিংবা নতুন করে অ্যাড হওয়ার কথা ভাবছেন কিনা, নাকি একাই জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবেন ভবিষ্যতে? আমি আজকে একটা স্বীকারোক্তি দেই। যেদিন বিএনপি আমাকে বহিষ্কার করলো, সেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ওই দিন সকাল 6টায় দেশনেত্রী মারা গেছেন, আমাকে বিকাল 3টা বা 4টার দিকে বহিষ্কার করলো। মানে নিউজটা আমি দেখলাম, কি দেখানো হয়েছে? দলীয় শৃঙ্খলা ভঙ্গ। ওকে।
তো মানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বলে। হ্যাঁ, কিন্তু আমার মনোনয়ন প্রত্যাহারের দিন কিন্তু বাকি ছিল আরো 10-15 দিন, সো ওইটুকু অপেক্ষা করা হয় নাই। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয় নাই, রাষ্ট্রীয় এবং দলীয় শোক ঘোষণা করা হয়েছে। আপনার কি মনে হয় এই বহিষ্কারের তাড়াহুড়াটা কেন আমি ছিল? একটু বলি, কারণ আমার উপরে এক ধরনের এবং আমার খুব হালকা লেগেছে বহিষ্কৃত হওয়ার পরে। কেন লেগেছে? কারণ ধরুন এই যে দীর্ঘ 17 বছরের লড়াই এবং মোটামুটি একটা ব্যর্থ দলকে ডিফেন্ড করে যাওয়া, এটার কিন্তু একটা বিরাট চাপ ছিল আমার উপরে। মানে এক একটা নির্বাচন হয়, অ্যাঙ্কররা একটা মুচকে হাসি দিয়ে বলে এবার কি করবেন। এই যে একটা ব্যর্থ দলের 17 বছরের বোঝা টানা, এই বোঝা খুব সহজ ছিল না। এক, দুই হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ধীরে ধীরে রাজনীতি থেকে সরে যাচ্ছেন, ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। শারীরিক কারণে, কারাবরণের কারণে আমি দেখছিলাম দলে যারা আমার ব্যাপারে বেশিরভাগই এক ধরনের নাখোশ ছিলেন। ধরুন আপনিও টকশো করেন, আমিও করি, কিন্তু আপনাকে আসলে কেউ চিনছে না বা কেউ ভাবে আপনাকে পছন্দ করছে না, কিন্তু আমি যেখানেই যাচ্ছি সেখানে একটা হই হুল্লোড় হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে পাবলিক মিটিংয়ে আমি বক্তব্য দিয়ে নামার পরেই অর্ধেক মানুষ মিটিং ছেড়ে চলে যাচ্ছে। এটা স্বাভাবিকভাবে বড় পদে থাকা নেতাদের ভালো লাগবে না। সো তাদের এক ধরনের আমাকে তাচ্ছিল্য করার, মানে ব্যক্তিগত পরিসরে তো আমি তার অধীনে, মানে দলীয় জেলাসির শিকারও হয়েছে। আর বলবেন না, ওটা ভয়াবহ। এবং যেহেতু দলগতভাবে আমি তার অধীনে, সে আমাকে তাচ্ছিল্য করছে, আমাকে অপমান করছে। বড় বড় নেতাদের তো আবার অনলাইনেও পান্ডা থাকে, ওই পান্ডারাও আমাকে আক্রমণ করতো তাদের নেতাকে খুশি করতে। সো আমি যে কেবল আওয়ামী লীগের আক্রমণের শিকার হয়েছি তাই নয়, আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে বিএনপির বড় বড় নেতাদের পান্ডারা অনলাইনে আমাকে যথেষ্ট হেনস্থা করেছে। সো এই সকল কিছু থেকে যখন আমি মুক্ত হয়েছি, যখন আমাকে বহিষ্কার করেছে, এবং বিএনপির উপরে একটা আঘাত করতে হলে আওয়ামী লীগের লক্ষ্য ছিল রুমিনের উপর আঘাতটা করো। আঘাত কি? অনলাইনে রুমিনকে হ্যারাস করা শুরু করো। জামাতও তাই, অনলাইনে রুমিনকে হ্যারাস করো। সো এই যে এই হ্যারাসমেন্টের হাত থেকে যে আমি বাঁচছি, এখন ভাই দলেরটা, দলের লোক, দলের সুবিধাভোগী বুঝে নেক। আমি বের হয়ে আসছি, আমি বেঁচে গেছি। সো প্ল্যাটফর্মের কথা ভাবছেন? আর প্রশ্নটা ছিল টু আর্লি, আমার মনে হয় আরো সময় যাক। ওকে, আপনার কি মনে হয় যে ধরেন এবারে জামায়াতে ইসলাম, মনে হয় তাদের ইতিহাসে এবং বাংলাদেশের মনে হয় না, অফকোর্স বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানে তাদের ভোট পেয়েছেন, তারা আসন পেয়েছেন এবং বিরোধী দল হিসেবে সংসদে থাকবেন। সংসদে তো বিরোধী দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যখন 18-র সংসদে ছিলেন তখনও আপনাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। সো বিরোধী দল না থাকলে তো আসলে সরকারকে সঠিক পথে রাখা খুব কঠিন হয়। আপনার কি মনে হয় যে এবারের সংসদ আসলে বিরোধী দল অ্যাক্টিভ ভূমিকা পালন করতে পারবে, কিংবা আলোচনা সমালোচনার মাধ্যমে দেশের স্বার্থকে সামনে রেখে এই সংসদ কাজ করতে পারবে? এটা নির্ভর করবে সরকারের উপর। সরকার যদি চায় বিরোধী দল সঠিকভাবে অ্যাক্টিভলি কাজ করুক সংসদে, তাহলে বিরোধী দল কাজ করতে পারবে। না হলে পারবে না বলছেন? না হলে কঠিন হবে। মাইক বন্ধ করে দেয়া, 2 মিনিটের বেশি সময় না দেওয়া। ধরুন বাজেট বক্তৃতা মিনিমাম 15 মিনিটস লাগে। সরকারের নেতা, মানে সরকারের সংসদ সদস্যরা, আমি আগে যেটা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা তারা ওই প্রশংসা বাক্যেই ব্যয় করতেন সময়, কিন্তু তাদের সময় দফায় দফায় বাড়ানো হতো, 5 মিনিট 10 মিনিট এরকম দফায় দফায় সময় বাড়ানো হতো। এখন এই সংসদটাও যদি সেইভাবে চলে এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ যদি স্পিকার নিয়ন্ত্রণের চেষ্টা করে, স্পিকারকে নিয়ন্ত্রণের চেষ্টা করে, তাহলে সার্টেনলি সংসদ একটা প্রাণবন্ত সংসদ হিসেবে দাঁড়াতে সংসদকে বেগ পেতে হবে। সেটা কি জামাত এনসিপি জোট মেনে নেবে মনে করছেন? তাদেরকে কতটা শক্তিশালী জোট মনে করেন বিরোধী দল হিসেবে? তারা শক্তিশালী জোট, তারা নিঃসন্দেহে শক্তিশালী জোট। আমি যদি 5 জন এমপির একজন হয়ে এবং সংরক্ষিত মহিলা আসন হয়ে 5 বছর সংসদকে প্রাঞ্জল রাখতে ভূমিকা রাখতে পারি, তাহলে তারা হচ্ছেন 77 জন আর আমরা আরো 7 জন। ওই 7 জনের মধ্যে যদি জানি না বাকিরা দলের, আমি যতটুকু পেপারে দেখেছি তারা বলছেন যে দল না নিলে আমি শপথই নেব না।
মানে এতই প্রেম যদি থাকে আর কি তাদের, তাহলে ওই 6 জনকে আর কি যদি বাদও দেই আমি, তাহলে 77 আর আমি 78 তো অনেক অনেক। তাহলে আপনি নিজেকে বিএনপির বিরোধী দল হিসেবেই ঘোষণা করছেন? আমি তো বিএনপিতে নাই, বিএনপির বিরোধী দল মানে ধরেন আপনি জামাত জোটের 77-এর সাথে নিজেকে এক করলেন, স্বতন্ত্র। ওকে আমি তো স্বতন্ত্র, আমার আসন তো বিরোধীদের সাথে হবে। ওকে, আমি যেহেতু স্বতন্ত্র, আমি বসবো কিন্তু বিরোধী দলের সাথে, আমার আসন বিন্যাসটা বিরোধী দলের সাথে হবে। বিএনপি কেমন সরকার চালাবে বলে মনে করছেন? সকালটা কি বলছে আসলে? মর্নিং শোজ দ্য ডে অনেকেই বলেন, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ টু আর্লি টু মেক আ কমেন্ট। দেখা যাক, ইতিমধ্যেই মন্ত্রীরা অনেকে অনেক কথা বলেছেন, ফাঁস বেফাঁস অনেক কথাই হয়েছে। দেখা যাক তাদের পারফরমেন্স কেমন হয়। সো শেষ করি, আপনার স্বপ্নের বাংলাদেশ কেমন হবে সেটা নিয়ে। এটা সবার বাংলাদেশ, এটা কোনো বিশেষ মতের মানুষের নয়, কোনো বিশেষ গোষ্ঠীর মানুষের নয়, কোনো বিশেষ ধর্মীয় পরিচয় মানুষের নয়, এটা সবার বাংলাদেশ। এখানে নারীর অধিকার, এখানে সংখ্যালঘুর অধিকার, এখানে দরিদ্রতম মানুষের অধিকার, সবচেয়ে বেশি বঞ্চিত মানুষটার অধিকার আমরা রাখতে পারবো, এরকম একটা বাংলাদেশ আমি চাই। আমি চাই এখানে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক, আমি চাই সরকার এবং যেই রাষ্ট্রীয় প্রশাসন আছে তাদের মধ্যে একটা ভাগ হোক, যে যখন যেই সরকারে থাকে প্রশাসন তার হয়ে যায়, পুলিশ তার হয়ে কাজ করে, এমনকি বিচার বিভাগও তার কথা অনুযায়ী চলে। এভাবে একটা দেশ আসলে আগাতে পারে না। সাধারণত বলা হয় যে একটা দেশে 50 বছর যদি গণতন্ত্র মোটা দাগে চলতে পারে, সেই দেশে আর ডেমোক্রেসির ব্যাকল্যাশ হয় না। সো আমি আশা করব যে 50 বছরের যাত্রা শুরু হয়েছিল তো 90-এ, এটা 20 বছর যেতে না যেতেই হোঁচট খেলো। দেখা যাক, আবার শুরু হোক। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক শুভকামনা, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনার দায়বদ্ধতা যে জনগণের কাছে আপনি প্রমিস করেছেন সেগুলো পালন করতে পারবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমি আসলে দেশের সকল মানুষের কাছে দোয়া চাই, আমি যেন আমার এই ছোট্ট দরিদ্র এলাকাটার যেই পরিবর্তনের অঙ্গীকার আমি করেছি, স্বপ্ন আমি দেখেছি, আমি যেন সেটা পালন করতে পারি। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। অন্য কোনো অতিথির সঙ্গে স্ট্রেট কাট প্রশ্নে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।